সরকারি হাসপাতালগুলোতে রোগীদের অজ্ঞতায় চলছে প্রেসক্রিপশন বাণিজ্য। বহির্বিভাগে নিয়ম হয়ে দাঁড়িয়েছে চিকিৎসকের অনুপস্থিতি। সকাল 9টার দিকে আসছি, ডাক্তার এখনো আসে নাই। ওই জায়গায় লেখা আছে সময় 10টার থেকে 11টা। এই জায়গার মধ্যে বল এখন বাজতেছে কয়টা আপনার 12টা। বলি কি 100 করে নিয়ে আসেন, আনছি 6 মাস পর আসেন, তো প্রয়োজনে আমার 300 টাকা 350 টাকা 100 টাকা করাই লোকে। সমস্যার সমাধানে চিকিৎসক সহ শয্যা সংখ্যা বাড়ানোর দাবি। 600 বেডের হসপিটাল আছে, অন্তত 1200 বেড থেকে বা 1500 বেড যদি করা যায় এবং সেই অনুপাতে যদি জনবল দেওয়া যায়, যে চিকিৎসক, নার্স এবং অন্যান্য সাপোর্টিভ স্টাফ, তাহলে আমার মনে হয় যে রোগীরা আরো ভালো সেবা পাবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। একসময় সামরিক শাসনের সুবিধাভোগীরাই এখন গণতন্ত্র শেখান, বললেন প্রধানমন্ত্রী। শুধু সমালোচনা নয়, উন্নয়নের চিত্র প্রচারের আহ্বান। ফরিদপুরে নবম শ্রেণীর ছাত্রকে রড দিয়ে পিটিয়ে হত্যা। সিলেটের মদন মোহন কলেজে ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্বে একজন নিহত। বিভিন্ন মামলায় এফবিআই এর সহায়তা নিলেও উল্লেখযোগ্য কোনো ফল পায়নি ডিবি। বিশ্লেষকরা বলছেন, কার্যকরী সহযোগিতা না পেলে বিদেশ নির্ভর না হওয়াই উচিত। বাংলাদেশ শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়া হয়নি, জানালেন মার্কিন রাষ্ট্রদূত। না দিলেও সমস্যা হবে না, পাল্টা জবাব বাণিজ্য মন্ত্রীর। এবং বিআরটি এর অভিযানে ঢাকার রাস্তায় গণপরিবহনের সংকট। সাধারণ মানুষ স্বাগত জানালেও জোর দাবি বিকল্প ব্যবস্থার। রিক্সা সিএনজি বন্ধ করলে যানজট কমবে না, আগে প্রাইভেট কার বন্ধ করে। ফিটনেসবিহীন গাড়ি আমাদের দরকার নাই। গভর্নমেন্টের উচিত যে এই বাসগুলি তোলার আগে তার বিকল্প একটা ব্যবস্থা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবাধ তথ্য প্রবাহের সুযোগ নিয়ে সামরিক শাসনের সুবিধাভোগীরা এখন দেশে গণতন্ত্র শিক্ষা দিচ্ছেন। রাজধানীতে তথ্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গণমাধ্যমে সরকারের সমালোচনাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমালোচনার পাশাপাশি সরকারের উন্নয়নের চিত্র উঠে আসা দরকার। এছাড়া প্রধানমন্ত্রী ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো কথা বা কাজ না করতে সবার প্রতি আহ্বান জানান। সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ফিল্ম সেন্সর বোর্ড এবং গণযোগাযোগ অধিদপ্তর কাজ করবে একই ভবন থেকে। আর এজন্যই সার্কিট হাউস রোডে উদ্বোধন করা হলো 16 তলা তথ্য ভবনের নির্মাণ কাজ। ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার উপর গুরুত্ব দেন। বলেন, সরকার মুক্তবুদ্ধি চর্চার সুযোগ নিশ্চিত করতে চায়, আর এজন্য সরকারি গণমাধ্যমের পাশাপাশি দেশে কাজ করছে উল্লেখযোগ্য সংখ্যক বেসরকারি গণমাধ্যম। আজকে যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, হ্যাঁ নিম্ন মধ্যম আয়, কিন্তু এখান থেকে যেন আর কোনো রকম স্খলন না ঘটে, এটাকে ধরে রেখেই আমরা বাংলাদেশকে একটা উচ্চ আয়ের দেশে আমরা উন্নীত করতে চাই। সেই কাজগুলি করতে হলে প্রচারের প্রতিফলন যেন ঘটে, মানুষ যেন বুঝতে পারে যে না, আজকে তাদের জীবন মান উন্নত হচ্ছে। ইনশাআল্লাহ বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই তার মর্যাদা নিয়ে চলবে এবং কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কেউ কোনো কিছু কাজ করবে না বা বলবে না। প্রধানমন্ত্রী বলেন, সমালোচনার সুযোগ নিয়ে দেশে গণতন্ত্র নেই বলে যারা অভিযোগ আনছেন তারা অনেকেই উর্দিপড়া সামরিক শাসকের পরামর্শক ছিলেন। অনেকে আলোচনা করতে যে কেউ গণতন্ত্র নাকি দেখেনি না, কেউ সংবিধান সংশোধনের জন্য আবার সংস্কার কমিশন গঠন করার কথা বলেন। যারা এই কথাগুলি বলেন তাদের চেহারা যখন আমি দেখি, এরাই একসময় যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, কেউ তাদের উপদেষ্টা হয়েছে, কেউ তাদের সাথে চাকরি করেছেন, তখন কিন্তু তাদের এই চেতনাগুলি ছিল না।
মনে হচ্ছে চেতনার দুয়ারটা যেন তখন বন্ধ ছিল। আমরা এসে যখন উন্মুক্ত করে দিয়েছি তখন যেন ওনাদের বুদ্ধির দুয়ার এত খুলে যাচ্ছে, যখন যতই উনি গণতন্ত্র পাচ্ছেন আরো চাই আরো চাই আরো চাই করতে থাকেন। যেসব বিকৃত তথ্য সমাজের ক্ষতি করে, মানুষকে বিভ্রান্ত করে, তা বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দেশে বিভিন্ন সময় ঘটে যাওয়া বেশ কিছু হত্যা মামলায় মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর সহায়তা নিলেও উল্লেখযোগ্য কোনো ফলাফল আসেনি কখনোই। তারপরেও কেন FBI এর কাছে যাওয়া? এমন প্রশ্নের উত্তরে গোয়েন্দা কর্মকর্তারা বলেন, FBI এর আগ্রহের কারণেই সরকারি নির্দেশে আলামত পাঠানো হয়েছিল। আর বিশ্লেষকরা বলছেন, সহযোগিতা নেয়ার উদ্যোগটা ভালো, কিন্তু সেটি যদি কার্যকরী না হয় তাহলে বিদেশ নির্ভর না হওয়াই উচিত। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যার পর মামলার তদন্তে যুক্ত হয় মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI। ঘটনাস্থল পরিদর্শন করে নিয়ে যায় আলামত, কিন্তু এখনো দিতে পারেনি কোনো ফলাফল। এছাড়া সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার আলামতও পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল FBI ল্যাবে। দীর্ঘ সময় পর সে পরীক্ষার ফলাফল আসলেও তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। অন্যদিকে অভিজিৎ মার্কিন নাগরিক হওয়ায় এই মামলা তদন্তে FBI কোনো টাকা না নিলেও অন্যান্যগুলোতে মোটা অঙ্কের খরচ টানতে হয়েছে সরকারকে। এই আলামতগুলো আমরা আমাদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের যে DNA ল্যাব রয়েছে সেখানে, কিংবা ঢাকা ইউনিভার্সিটির একটা DNA ল্যাব রয়েছে, সেখানেও করানো যেত। কিন্তু যেহেতু তারা আগ্রহী হয়েছে, তারা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করেছেন এবং সেটি আমরাও সরকারি নির্দেশনা অনুসারেই তাদেরকে আমরা এই মামলার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ সেটি আমরা দিয়েছি। এদিকে বিশ্লেষকরা বলছেন, কোনো অপরাধ সংঘটিত হলে সেটির রহস্য উদ্ঘাটনের প্রাথমিক দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। কোনো কারণে বাইরের দেশের সহযোগিতা নেওয়া যেতে পারে, তবে শুধু তাদের উপর নির্ভর না থেকে দেশীয় সংস্থাগুলোকে গতিশীল করার দিকে নজর দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। সহযোগিতা নিতে তো কোনো সমস্যা নেই, কিন্তু সেই সহযোগিতাটা অতি অবশ্যই কার্যকর হতে হবে। কিন্তু সেই সহযোগিতাটা যদি খুব বিলম্বিত হয়ে যায়, কিংবা পরবর্তীতে আমরা যদি সেখান থেকে কোনো যেটা প্রত্যাশা করেছিলাম সেটা যদি না পাই, তাহলে পরে তো সেটাকে আমরা ইতিবাচক বলে বলতে পারি না। তিনি আরো বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তাদের স্বার্থ অনুযায়ী তৎপর হয়, তাই তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার সময় এই বিষয়গুলো বিবেচনায় রাখা উচিত। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সিলেটের মদন মোহন কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্বে এক গ্রুপের হামলায় নিহত হয়েছেন একজন। এই ঘটনায় রাহুল ও প্রণজিৎ নামে 2 ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ক্লাস শেষে শ্রেণীকক্ষে বসেছিলেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী আব্দুল আলী। হঠাৎ করে সংগঠনের কয়েকজন কর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে ছাত্রলীগ কর্মীরা হাসপাতালে জড়ো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল করে তারা। এ ঘটনায় হামলাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন নিহত ছাত্রের বাবা ও মা। যতটুকু জানি, শুনছি, এরা ছাত্রলীগের কর্মী বলে আমরা জানি। তো এরা স্টেপিং করা হয়েছে, 2টা স্টেপিং করছে তার বুকে এবং পেটের মধ্যে। সেজন্য তাকে হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে, অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। ডাক্তাররা চেষ্টা করছে, এখানে হাসপাতালে এসে মারা গেছেন। পর্যাপ্ত পরিমাণ পুলিশ আছে, কোনো সমস্যা নাই। ফরিদপুরে 9ম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছে আরও একজন। বিকেল 5:30টার দিকে শহরতলির বায়তুল আমান এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা জানায়, পাটরাদার কান্দিতে হৃদয় ও নাহিদ নামের 2 কিশোর রেললাইনের ওপর একটি ব্রিজের ওপরে বসেছিল। এ সময় 4-5 জনের একদল যুবক আচমকা তাদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তদের রডের আঘাতে ঘটনাস্থলে নিহত হয় হৃদয়। গুরুতর আহত হয় নাহিদ। তাকে উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত হৃদয় বায়তুল আমান টেক্সটাইল স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর ছাত্র। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে হত্যার কারণ উদ্ঘাটনের চেষ্টা চালানো হচ্ছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এর সাথে আরেকটা ছেলে ইনজুরি অবস্থায় ছিল, সে নাকি সুস্থ আছে, কথা বলতে পারছে, হাসপাতালে অ্যাডমিট। ওখান থেকে ওর কাছ থেকে তথ্য নিয়ে বাকি তদন্ত করে অফিসার অগ্রসর হতে পারবেন কোন দিকে কে কারা মারছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাত ৮টার পর বেগম জিয়ার সভাপতিত্বে বৈঠক শুরু হয়ে চলে প্রায় ২ ঘণ্টা। বৈঠকে জোটের ভবিষ্যৎ আন্দোলনের করণীয় ঠিক করতে মতামত নেওয়া হয় বলে জানা গেছে। এছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বেগম জিয়ার আসন্ন বিদেশ সফর নিয়েও জোট নেতাদের সঙ্গে আলোচনা হয়। বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে আগামীকাল আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে বলে জানানো হয়েছে। ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে বিআরটি এর অভিযান চলায় রাজধানীতে গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। আর এতে একদিকে যেমন অফিসগামী মানুষ দুর্ভোগে পড়ে, অন্যদিকে বিকল্প যানবাহনে গুনতে হয় বাড়তি ভাড়া। আর তাই এই অভিযানকে স্বাগত জানালেও নতুন বাস সার্ভিস চালু করে সংকট সমাধানের দাবি সাধারণ মানুষের। গণমানুষের শহরে গণপরিবহন সংকট। সম্প্রতি সড়ক দুর্ঘটনার হার বেড়ে যাওয়ায় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী চলতি মাসের ৩ তারিখ থেকে ফিটনেসবিহীন গাড়ি ও অবৈধ লাইসেন্স জব্দে সড়কে নামে বিআরটিএ। অভিযানের ১০ দিনের মাথায় রাজধানীতে চরম পরিবহন সংকটে যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও বাস না পেয়ে ক্লান্ত তারা। আর যেগুলো চলছে তাতেও গাদাগাদি করে যেতে হচ্ছে গন্তব্যে। অনেকে আবার রওনা দিয়েছেন পায়ে হেঁটেও। বাচ্চাকে নিয়ে প্রায় ১ ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি বাসের জন্য। আমি যাব আপনার মহাখালী, যেতে পারছি না, কোনো গাড়ি নাই। গরমের ভিতর অনেক ঘামাইতেছে, রৌদ্র অনেক, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। বাস কম থাকার পর্যন্ত আমরা উঠতে পারতেছি না, বাসের মধ্যে অনেক ঝামেলা হচ্ছে। বাস আছে হয়তো ৫টা না 10টা, দেখেন যে শত শত হয়েছে প্রাইভেট কার। কেন ওরা আগে বন্ধ করেন? ফিটনেসবিহীন গাড়ি যদি বন্ধ করে নতুন গাড়ি নামায় তাহলে আমাদের দুর্ভোগটা কম হয় এবং আমাদের সুবিধা হয় চলাচলের জন্য। বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে সিএনজি বা রিক্সা ব্যবহার করলেও যাত্রীদের গুনতে হচ্ছে দ্বিগুণ বা তারও বেশি ভাড়া। এখানে ধরেন আগে আমরা ২৫০ টাকা বা ২৭০ টাকা লাগতো, ওখানে এখন মিনিমাম ৩৫০ টাকা ৪০০ টাকা এরকম, এবং অনেক কথা বলে যেতে হয় আর কি, কিন্তু যেতে চায় না। জনগণ তো অনেক, আর মানুষ চলাচল না করতে পারলে অফিস আদালতে কি করে যাবে? সিএনজি ভাড়া অনেক বেশি, রিক্সা ভাড়া বেশি। অনেকক্ষণ যাবত এখানে দাঁড়ায় আছি কিন্তু কোনো বাস পাচ্ছি না। ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে বিআরটিএ ও পুলিশের অভিযানের পক্ষে সাধারণ যাত্রীরা। পাশাপাশি তারা এও বলছেন, রাস্তায় যদি পর্যাপ্ত সংখ্যক ফিট গাড়ি ও চালক নামানো যেত তাহলে হয়তো কমতো পরিবহন সংকট, আর তার সাথে কমতো যাত্রী দুর্ভোগ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। যানজট নিরসনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ ১৬ আগস্ট শুরু হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা জানান। এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা ইটাল থাই এবং সিআরসিসি করছে, এবং এটা আগামী ১৬ তারিখে আমরা ফিজিক্যাল ওয়ার্ক নির্মাণ কাজের সূচনা করতে যাচ্ছি। আমি আরো ২টি এমআরটি লাইনের প্রস্তাব নিয়ে গেছি। একটি হচ্ছে এমআরটি লাইন 1, আরেকটি হচ্ছে এমআরটি লাইন 5। তারা পজিটিভলি রেসপন্স করেছেন। যমুনা নদীর তলে ১৩ কিলোমিটারের মতো একটা টানেল নির্মাণ করা, যেটা এশিয়ানা হাইওয়ের সাথে কানেক্টিভিটিতে একটা ভূমিকা রাখবে। অ্যাম্বাসেডরের সাথে এই বিষয়গুলো উঠে এসেছে। রাত ১১টার সময় আরো থাকছে। জনদুর্ভোগ কমাতে রাজধানীতে কমন ইউটিলিটি টানেল নির্মাণের চিন্তাভাবনা সরকারের। আমলাতান্ত্রিক জটিলতায় বাস্তবায়ন নিয়ে সংশয় বিশ্লেষকরা। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। সরকারি হাসপাতালগুলোতে রোগীদের অজ্ঞতার সুযোগে চলছে চিকিৎসকদের প্রেসক্রিপশন বাণিজ্য। হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকদের অনুপস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে রোগীর আনুপাতিক হারে ডাক্তারের পদ না থাকা, আবার পদ যা আছে তার মধ্যে শূন্য থাকার কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছেন রাজধানীর মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষ। এসব বিষয়ে কথা বলতে চাইলে রাজি হননি সরকারের ঊর্ধ্বতন কেউ। বিস্তারিত সেলিয়া সুলতানার রিপোর্টে। কি ব্যবসা করে ভাই, বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাস হলো এরা। এই যে চারিদিকে টাকা, আপনি যাবেন টেস্ট দিবে, যে জায়গায় টেস্ট করতে যাবেন ওরা বলে দিবে যে আপনি মূল জায়গায় যান, ঠিক থেকে টাকা নিবেই। এই যে এখানে ভালো ট্রিটমেন্ট দেয় না, এখানে তো মনে করে যেরকম ট্রিটমেন্ট দেওয়ার কথা দিলে পারে রোগীর কিন্তু অসুখ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, কিন্তু ওরা তো দেয় না, কারণ চেম্বারে দেখা করে স্টেপের সাথে ডিল থাকে, যে ডাক্তার সে যদি স্টে করে বেশি ওষুধ লাগে। মানে ডিল থাকে, অনেকে কোম্পানির ডাক্তারকে পয়সা দেয়,
ওষুধ কোম্পানিগুলোর কর্মকর্তাদের এই বক্তব্যে অনেকটাই পরিষ্কার ওষুধ কোম্পানিগুলোর কোটি কোটি টাকার আয়ের একমাত্র গাণিতিক সূত্র ডাক্তারদের প্রেসক্রিপশন। ডাক্তার যা লিখবেন তাই সেবন করতে রোগীরা বাধ্য। রোগীর অজ্ঞতার সুযোগে বারবার রোগীদের হাসপাতালে আসার ব্যবস্থাও করেন ডাক্তাররাই। না লিখলে তো ওষুধ কই যায়। আমার কোম্পানি মাসে 100 কোটি টাকা বেচে, করতে লেখে বলেতে বিক্রি করে। এছাড়া ঢাকা মেডিকেলের মতো হাসপাতালে হাজার হাজার রোগী যেখানে ভিড় করেন এবং চিকিৎসকদের হিমশিম খেতে হয়, সেখানে অনেক বহির্বিভাগে ডাক্তারদের অনুপস্থিতি নিত্যদিনের বিষয়। গতকাল তো আসেই নেই। গতকালকে আসেনি। গতকাল আসে নাই তো। আপনারা কবে থেকে আসতেছেন? এই লোক আজকে 3 দিন ধরে আসতেছে। এই লোক 3 দিন ধরে আসতেছে। এই লোক 3 দিন ধরে, হ্যাঁ। এদিকে প্রতিদিন প্রায় 3 থেকে 4 হাজার মানুষের ভিড় থাকা মিটফোর্ড মেডিকেলের বহির্বিভাগে রোগীদের চাপের তুলনায় ডাক্তারদের অপ্রতুলতা বেশিরভাগ সময়ই ভোগান্তিতে ফেলে রোগীদের। সমস্যার সমাধানে চিকিৎসক সহ অন্যান্য পদ বাড়ানো, শূন্য পদ পূরণ এবং বেডের সংখ্যা দ্রুত বাড়ানো প্রয়োজন বলে জানালেন মিটফোর্ড মেডিকেলের উপপরিচালক। সকাল 9টার দিকে আসছি, ডাক্তার এখনো আসে নাই। ওই জায়গায় লেখা আছে সময় 10টা থেকে 11টা। এই জায়গার মধ্যে বল এখন বাঁচতেছে কয়টা আপনার 12টা। বলি কি 100 করে নিয়ে আসেন, আনছি কয় 6 মাস পর আসেন, তো প্রয়োজনে আমার 300 টাকা 350 টাকা অ্যাক্সিডেন্ট করানো। প্রাইভেটে আমাদের অনেক টাকা লাগবে, কিন্তু কিছু টাকা সেভ হইব, এই জন্য তো আমরা এখানে আসি। প্রশ্ন হইব হাতের ওষুধ হয়তো লাগবে 50 টাকার, আমাদের দিয়ে 500 টাকার ওষুধ না। রোগীর যে হ্রাস হচ্ছে ওই প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু আমাদের লুট পড়তেছে আর কি। এই জন্য আমার মতে এটা যেহেতু 600 বেডের হসপিটাল আছে, এটা অন্তত দ্বিগুণ যদি করা যায় আর কি, মানে অন্তত 1200 বেড থেকে বা 1500 বেড যদি করা যায় এবং সেই অনুপাতে যদি জনবল দেওয়া যায়, যে চিকিৎসক, নার্স এবং অন্যান্য সাপোর্টিভ স্টাফ, তাহলে আমার মনে হয় যে রোগীরা আরো ভালো সেবা পাবে। তবে সরকারি হাসপাতালগুলোর ডাক্তারদের প্রেসক্রিপশন বাণিজ্যে লাভবান হওয়া এবং বহির্বিভাগের সাধারণ মানুষের সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করার বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করা হলেও এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কারো মন্তব্য পাওয়া যায়নি। এই ব্যাপারে প্রয়োজনীয় উত্তর পরে দেবো, এখন এই ব্যাপারে কামড়ে ঘোরাচ্ছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক কারণে নয়, বাংলাদেশ শর্ত পূরণে ব্যর্থ হওয়াতেই জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকেন। দুপুরে গাজীপুরে দুটি পোশাক কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। 2013 সাল থেকে পোশাক খাতে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে। 10 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নজর রেখেছিল যুক্তরাষ্ট্র। সবশেষ সাভারের রানা প্লাজা ধসের পর জিএসপি সুবিধা প্রত্যাহার করা হয়। এরপর কংগ্রেস থেকে 16টি শর্ত দেওয়া হয়েছিল বাংলাদেশকে, কিন্তু সেগুলো পূরণ করতে পারেনি বলেই জিএসপি সুবিধা ফেরানো হয়নি। এখানে কোনো রাজনৈতিক কারণ নেই। এদিকে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জিএসপি সুবিধা ফিরিয়ে না দেয়ায় বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি এবং ভবিষ্যতেও হবে না। বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে যুবলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এ সময় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় যুবলীগের কর্মীদের এক হওয়ার আহ্বান জানান মন্ত্রী। ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র হবে। আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠন যদি ঐক্যবদ্ধ থাকে, ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্রই সফল হবে না। বাংলাদেশকে পেছনে নেবার জন্য এই যে আমাদের জিএসপি স্থগিত করেছে, দেয় নাই, আমাদের কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হবে না। যে 122টি দেশ পেয়েছে তারা আগেরও পাওয়ার ছিল, আবার তাদেরকে পুনরায় দেওয়া হয়েছে, বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে, বাংলাদেশকে দেয় নাই, স্থগিত। ছবি কথা বলে, ছবি বলে দেয় ইতিহাস। আর তা যদি হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর, তবে যেন ফুটে ওঠে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিব যেন অব্যক্ত অনেক কথা বলে যাচ্ছেন শিল্পীর তুলিতে। এ নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে, দেখার আমন্ত্রণ রইল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ষড়যন্ত্র করতেই লন্ডনে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন 14 দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা জানান। শোকের মাস আগস্ট উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 14 দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সহ মহাজোটের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
72 ঘন্টার মধ্যে সিলেটের শিশু রাজন হত্যা মামলার অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। মামলার পলাতক আসামি কামরুল ইসলাম সৌদি আরবে আটক থাকলেও দেশে তার বিরুদ্ধে বিচার চলতে আইনগত কোনো বাধা নেই বলেও জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আইনি প্রক্রিয়া, আইনি ফর্মালিটিস কমপ্লিট করে বিচার প্রক্রিয়া শুরু করতেও একজন যে তাকে কামরুল ইসলামকে না আনা নিয়ে বিচার শুরু করতে কোনো অসুবিধা হবে না। তো সেই ক্ষেত্রেই ওনাদের একটু বিলম্ব হচ্ছিল। আমার মনে হয় উইদিন 72 আওয়ার্স এই চার্জশিট আপনারা। সৌন্দর্য বর্ধন সেবা সংস্থার লাইন সংস্কারের নামে বারবার রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ আর জনদুর্ভোগ কমাতে রাজধানীতে কমন ইউটিলিটি টানেল নির্মাণের চিন্তাভাবনা করছে সরকার। ইতিমধ্যে 2 সিটি কর্পোরেশনকে নকশা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেও আমলাতান্ত্রিক জটিলতায় এর বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের। তবে সিটি কর্পোরেশন বলছে জনদুর্ভোগ কমাতে এই মুহূর্তে কমন ইউটিলিটি টানেল নির্মাণের বিকল্প নেই। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। সেবা সংস্থাগুলো লাইন সংস্কারের নামে বারবার যেন রাস্তা খোঁড়াখুঁড়ি আর যত্রতত্র কেবল টানতে না হয়, এজন্য অনেক আগেই পরিকল্পনাবিদরা পরামর্শ দিয়েছিলেন রাজধানীতে কমন ইউটিলিটি টানেল নির্মাণের। দেরিতে হলেও এবার এই টানেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। টানেল নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন সময় সাপেক্ষ উল্লেখ করে সিটি কর্পোরেশন বলছে জনদুর্ভোগ কমাতে এখন এর বিকল্প নেই। তবে যত দ্রুত সম্ভব এর বাস্তবায়নে কাজ করবে দায়িত্বশীল এই প্রতিষ্ঠানটি। অনেক দিতে খরচ কমবে, কারণ ধানমন্ডি 3 নম্বর রাস্তা আমি 1 মাস আগে কার্পেটিং করেছি। গতকাল খবর পেলাম যে ওয়াসাটা কেটে ফেলেছে, আবার যে ডিপিডিসি কাটবে না এর কোনো নিশ্চয়তা নাই। কাজেই এই কমন ইউটিলিটি টানেলের আর কোনো বিকল্প নাই। কবে হবে আমি বলতে পারছি না, তবে হতেই হবে। বিশ্লেষকরা বলছেন এতদিন পর হলেও সরকারের এমন উদ্যোগ প্রশংসনীয়। তবে আমলাতান্ত্রিক জটিলতায় শেষ পর্যন্ত তা কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে রয়েছে সংশয়। টেকনোলজি এত সুন্দর হয়েছে যে যে কোনো জায়গায় যে কোনো সময় এই টানেলগুলি তৈরি করা সম্ভব। সরকার যদি এই চিন্তা করেন যে এই দেশটাকে সুন্দর করব, সরকার যদি একটু সরকারের ভিতরে যে লোকগুলি আছেন তারা যদি একটু সময়ের জন্য নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখেন, তাহলে এই কাজগুলি খুবই সহজ। রাস্তা খোঁড়াখুঁড়ি আর বিদ্যুতের খুঁটির সঙ্গে কেবলের জঞ্জাল থেকে নগরবাসীকে মুক্তি দিতে অচিরেই এই উদ্যোগ বাস্তবায়ন হবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। ভূমধ্যসাগরে আবারও অবৈধ অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। ইতালির নৌবাহিনীর বরাত দিয়ে বিবিসি জানায়, অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে বুধবার ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একটি রাবারের নৌকা ডুবে যায়। এই ঘটনার পর নৌবাহিনীর একটি হেলিকপ্টার সাগরে ভাসমান অভিবাসীদের শনাক্ত করলে তাদের উদ্ধারে অভিযান শুরু করে নৌবাহিনীর সদস্যরা। এ পর্যন্ত 52 জনকে উদ্ধারের খবর নৌবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা গেলেও এখনও অন্তত 50 জন অভিবাসী নিখোঁজ রয়েছেন বলে জানায় বিবিসি। এদিকে এর আগে ইউরোপের বিভিন্ন দেশের যৌথ অভিযানে ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত 202 অভিবাসীকে বুধবার সকালে একটি জাহাজে করে ইতালির সিসিলি বন্দরে নেওয়া হয়েছে। এছাড়াও গত 3 দিনে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে 1,500-এরও বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইতালির কোস্টগার্ড। বিসিবি হাই পারফরম্যান্স টিমের প্রস্তুতি ম্যাচের খবর। প্রায় 2 মাসের ক্যাম্প করেও প্রথম প্রস্তুতি ম্যাচে রান খরায় থাকতে হলো বিসিবি হাই পারফরম্যান্স টিমের ক্রিকেটারদের। বিকেএসপিতে লো স্কোরিং ম্যাচে এনামুল বিজয়ের বিসিবি লাল দলকে 4 উইকেট হারিয়েছে নুরুল হাসান সোহানের বিসিবি নীল দল। হাই পারফরম্যান্স টিম ও পনি ক্যাম্পের ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হয় এই ওয়ানডে ম্যাচ। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে 33 ওভার 4 বলে মাত্র 113 রানে গুটিয়ে যায় বিসিবি লাল দল। দলের হয়ে সর্বোচ্চ 37 রান করেন হাই পারফরম্যান্স টিমের নাসুম আহমেদ। বিসিবি নীল দলের হয়ে সর্বোচ্চ 3 উইকেট নেন আবু হায়দার রনি। এছাড়া সাকলাইন সজীব ও মিয়াদুজ্জামান নেন 2টি করে উইকেট। জয়ের জন্য খেলতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বিসিবি নীল দল। তবে নুরুল হাসানের 35 রান ও জাতীয় দলের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমানের 22 রানে ভর করে 27 ওভার 5 বলে 6 উইকেট হারিয়ে জয় তুলে নেয় সোহানের দল। বিসিবি লাল দলের হয়ে 2 উইকেট তুলে নেন নাসুম আহমেদ।
এবার শিল্পীর তুলিতে বঙ্গবন্ধুকে নিয়ে একটি বিশেষ রিপোর্ট। একটি ছবি বলে দিতে পারে হাজার বছরের অজানা ইতিহাস, না বলা অনেক কথা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এমনই সব অজানা অব্যক্ত কথা ক্যানভাসে ফুটিয়ে তুললেন দেশের বরেণ্য চিত্রশিল্পীরা। বঙ্গবন্ধুর 40তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে রং তুলিতে শোকগাথা শিরোনামে এই আর্ট ক্যাম্প আয়োজন করে আওয়ামী লীগ। কেউ আছেন যিনি ইতিহাস হয়ে আসেন না, বরং তার থেকেই শুরু হয় ইতিহাস। তেমনি একজন ক্ষণজন্মা মানুষ সদর্পে এসেছিলেন বলেই এদেশের মানুষ পেয়েছে একটি স্বাধীন মানচিত্র, এসেছে লাল সবুজ পতাকা। যিনি বিশ্বের মানচিত্রে রচনা করেছেন ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ নামক একটি কবিতা। এদেশের বরেণ্য শিল্পীদের রং তুলির স্পর্শে নানান ভঙ্গিমায় উদ্ভাসিত হয়েছেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কখনো বিমূর্ত, কখনো বা সেই কালো রাতের অনিমেষ আধারে ছেয়ে গেছে তাদের ক্যানভাস। ৪০ বছর পর আবার নতুন করে তাকে আমরা আমাদের স্মৃতিতে ভাস্কর করে তোলার জন্য আমি আমার এই ক্যানভাসটাকে সাজাচ্ছি। কালো আর আলোর যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটার মাঝখানে বঙ্গবন্ধু একটা সাদা শুভ্র একটি জায়গা নিয়ে আমাদেরকে সবসময় অনুপ্রেরণা দিয়ে যান। এটাই হচ্ছে কথা। প্রবীণ শিল্পীদের পাশাপাশি নবীন শিল্পীরাও তাদের ক্যানভাসে ফুটিয়ে তোলেন বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক, তার দর্শন, তার ভাবনা। আমাদের আগের যে প্রজন্ম তাদের সাথে আমাদের একটা মেলবন্ধন আছে, যে সেই মেলবন্ধনের মাধ্যমে আমরা বাংলাদেশকে জানতে পারছি। যত বেশি মানুষ সংস্কৃতি মনা হবে, তত সে কোমল হবে, তত সে বিবেকবান হবে, তত সে অনুভূতিপ্রবণ হবে। প্রদর্শনী দেখতে এসে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, এখনো ৭১-এর পরাজিত শক্তি বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এই ঘাতকদের সঙ্গে যারা এখনো আঘাত করে ষড়যন্ত্রে লিপ্ত আছে, সেই বিএনপি জামাত সহ এই ঘাতকদের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করি স্বপ্নের বাংলা আমরা করতে পারি। সারাদিন ব্যাপী এই প্রদর্শনীতে ৫০ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। রাত ১১টার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এক সময়ের সামরিক শাসনের সুবিধাভোগীরাই এখন গণতন্ত্র শেখান, বললেন প্রধানমন্ত্রী। শুধু সমালোচনা নয়, উন্নয়নের চিত্র প্রচারের আহ্বান। ফরিদপুরে নবম শ্রেণীর ছাত্রকে রড দিয়ে পিটিয়ে হত্যা। সিলেটের মদন মোহন কলেজে ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্বে একজন নিহত। বিভিন্ন মামলায় এফবিআই এর সহায়তা নিলেও উল্লেখযোগ্য কোনো ফল পায়নি ডিবি। বিশ্লেষকরা বলছেন, কার্যকরী সহযোগিতা না পেলে বিদেশ নির্ভর না হওয়াই উচিত। বাংলাদেশ শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়া হয়নি, জানালেন মার্কিন রাষ্ট্রদূত। না দিলেও সমস্যা হবে না, পাল্টা জবাব বাণিজ্য মন্ত্রীর। এবং সরকারি হাসপাতালে রোগীদের অজ্ঞতায় চলছে প্রেসক্রিপশন বাণিজ্য। বহির্বিভাগে নিয়ম হয়ে দাঁড়িয়েছে চিকিৎসকদের অনুপস্থিতি। দর্শক, এই ছিল রাত ১১টার সময়। যে কোনো সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।